জেগে ওঠো বাবা। কথা ভ্রুকুচকে বলল, জেগেই তো আছি। আর একটু ভালো করে জাগো। কথা বাবার কথা মতো চোখ ডলতে ডলতে সোজা হয়ে বসলো। কথা আক্ষেপে সুরে বলল, আর এটা কিন্তু ঠিক না বাবা। আরশাদ অবাক গলায় বলল, কোনটা? আমি একাই শুধু স্কুলে যাই কেন, তুমি আর ওরা কেন যাও না? মেয়ের এমন প্রশ্নে আরশাদ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। খানিকক্ষণ চিন্তা করে আরশাদ কোমল স্বরে বলল, আমি আর ওরা তো স্কুলে গেছি যখন তোর মতো বাচ্চা ছিলাম তখন। এখন তো আমরা বড় হয়ে গেছি, বড়রা কি স্কুলে যায়? কথা গাল ফুলিয়ে বলল, গেলে প্রবলেম কি? প্রবলেম তো কিছুই নেই, শুধু তোর মিস আমাদের ক্লাসে অ্যালাউ করবে না। গাড়ি স্কুলের সামনে এসে থামলো। আরশাদ আজ তার বিখ্যাত গাঢ় সবুজ গাড়িটা আনেনি। সুপারস্টার আরশাদ হকের মেয়ে যে স্কুলে পড়ে এই তথ্য সকলেরই জানা। তার উপরে আবার এই বিখ্যাত গাড়ি স্কুলের সামনে এসে দাঁড়ালে ভয়ানক ভিড় জমে যাবে। কথা পেছনের সিট থেকে তার স্কুল ব্যাগটা আনতে আনতে বলল, আজ কি তুমি আমাকে পিক করতে আসবে বাবা? হুম। ছুটি কিন্তু দেরিতে হবে। কখন? 12টায়। এমনিতেই কথার স্কুল ছুটি হয় 11:15টায়। আজ এত দেরিতে ছুটি হবে কেন এই নিয়ে তেমন একটা প্রশ্ন করল না আরশাদ। মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা, লক্ষ্মী মেয়ে থাকবে কিন্তু। কথা হাসি হাসি গলায় বলল, আমি লক্ষ্মী মেয়ে হয়েই থাকি বাবা। কথা গাড়ি থেকে নেমে গেট দিয়ে স্কুলের ভেতর প্রবেশ করলো। গাড়ির কালো কাচে ঘেরা জানালা ভেদ করে এক দৃষ্টিতে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল আরশাদ। অন্যান্য বাবা মায়েরা সন্তানদের গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছে। সন্তান স্কুলের মূল দরজায় প্রবেশের আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল আরশাদ। সেই ইচ্ছে থাকলেও পূরণ করতে পারবে না সে। খ্যাতি জিনিসটা তার উপর বর্ষিত হয়েছিল আশীর্বাদের মতো, তবে সেই আশীর্বাদ স্বরূপ খ্যাতির সঙ্গে যে এত এত বিড়ম্বনা আসবে কে জানত। বসার ঘরে সোফায় বসে আরশাদের অপেক্ষা করছে ওরা। এই সকাল সকাল টিভিতে ভালো কোনো প্রোগ্রাম থাকে না। রিমোট হাতে নিতে আয়েশি ভঙ্গিতে একটু পরপর চ্যানেল বদলাচ্ছে ওরা। একটা রান্নার অনুষ্ঠানে তার চোখ আটকালো। নতুন নতুন রেসিপি পরখ করে দেখতে তার ভালোই লাগে। এখন আর সেই উপায়ও নেই আরশাদের কারণে। আরশাদ কড়াভাবে নিষেধ করে দিয়েছে বাবু পৃথিবীতে আসার আগে নাকি আর রান্নাঘরে গিয়ে কাজ নেই ওরার। যদিও রান্নাবান্নায় ডাক্তারের বারণ নেই, রান্না তো একটা শিল্প। খানিকক্ষণ রান্না করলে মনে উমেলে শান্তি। তবে সে কথা আরশাদকে বোঝাবে কে? সে মনে করে পৃথিবীতে ওরাই প্রথম অন্তঃসত্ত্বা হয়েছে। দরজা খোলার আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ওরা। আরশাদ এখন কলিং বেল বাজায়নি, বাইরে থেকে পাসওয়ার্ড চেপে নিজেই দরজা খুলে নিয়েছে। সময়গুলোকে ফ্রেমে বন্দি করার উপায় থাকলে ওরা ঠিক এই মুহূর্তটাকে ফ্রেম বন্দি করে ফেলতো। বাড়িতে প্রবেশ করে আরশাদ তার মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করলো ওরার দিকে। কয়েক সেকেন্ডের জন্যে মাত্র, তবে সেই কয়েক সেকেন্ডই যথেষ্ট তাকে পাগল করে দেওয়ার জন্যে। দরজাটা ফের বন্ধ করে আরশাদ সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কথাটা নাকি আজ 12টায় ছুটি হবে। ওরা স্বাভাবিকভাবেই বলল, গতকালই বলে দিয়েছিল ক্লাসের পর সায়েন্স প্রজেক্টে কাজ করতে হবে। আরশাদ হতাশ কণ্ঠে বলল, এতটুকু বাচ্চাদের দিয়ে জোর করে এসব করানোর কি মানে হয়? ওরা মুগ্ধ গলায় বলল, জোর কোথায়? কথা তো বেশ ভালোই এনজয় করছে। ও আর ওর বন্ধুরা মিলে কি যে চমৎকার একটা সৌরজগতে মডেল বানিয়েছে। আরশাদ ওরার পাশে বসতে বসতে ক্লান্ত ভঙ্গিতে বলল, পড়াশোনাটাকে কথা ভালোই এনজয় করে তাই না? আমরা একেবারে বিপরীত। বইপত্র চোখের সামনে পড়লেই আমার গায়ে আগুন ধরে যায়। তো তুমি তো ভালো স্টুডেন্ট ছিলে আরশাদ। ভালো স্টুডেন্ট হলে যে পড়াশোনা এনজয় কর এমন তো নয়। বাধ্য হয়ে বেশি বেশি পড়তাম। তখন সময় কাটানোর জন্য তেমন কিছু ছিল না। টিভি ছিল, তবে একটাই মাত্র চ্যানেল দেখা যেত। পড়তে বসা ছাড়া সময় কাটানোর উপায় ছিল না। কী যে বিরক্তকর স্কুল আর কলেজ লাইফ, মনে করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরা হেসে ফেলে বলল, তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে যেন এই মুহূর্তে কেউ তোমার কপালে বন্দুক ঠেকিয়ে পড়তে বসতে বলেছে। চলো ছাদে যাই। ছাদে কেন? ওরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমরা আজ ছাদে বসে ব্রেকফাস্ট করব। আরশাদ ভ্রু কুচকে বলল, ছাদে কেন? এতগুলো সিঁড়ি বেয়ে ছাদে উঠবে? তো আরশাদ উঠে দাঁড়িয়ে ছেলে মানুষের প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে বলল, বুঝেছি, সব তোমার অজুহাত। ওরা অবাক ভঙ্গিতে বলল, কিসের অজুহাত? ছোটাছুটি করে বেড়ানোর অজুহাত। আরশাদ কথা বলে আর এক মুহূর্ত অপচয় করল না। তৎক্ষণাৎ ওরাকে কোলে তুলে নিল।
আরশাদের আকস্মিক এমন কাণ্ডে রীতিমতো হকচকিয়ে গেল ওরা। তবে বিস্ময়ের সঙ্গে সঙ্গে কি যেন মনে করে আবারও খিলখিল করে হেসে উঠল। আরশাদ তাকে কোলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল। হারছো কেন? হাসি না থামিয়ে ওরা বলল। ভাগ্যিস বলনি তোমার কোলে ওঠার অজুহাত। আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল। সেই অজুহাত তো আজই, তুমি স্বীকার করো বা নাই করো। ওরা মজার ছলে বলল। আহারে, এই দৃশ্য যদি তোমার উপরে ক্রাশ খাওয়া মেয়েগুলো দেখতো, নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। যতই দিন যায় মেয়েটা ততই অবাক করে তোলে আরশাদকে। আরশাদকে নিয়ে মনে মনে স্বপ্ন সাজায় দেশের হাজারো মেয়ে। ওরার জায়গায় অন্য কেউ হলে তো এটা নিয়ে হিংসায় জ্বলে যেত, অথচ ওরা কিনা হাসছে তাদের নিয়ে। ওরার নির্দেশ অনুযায়ী ব্রেকফাস্টের চমৎকার আয়োজন করেছে স্টাফরা। মেঝেতে একটা চাদর বিছানো, মাথার উপরে বিশাল ছাতা, একটা ফ্লাক্সে কফি আর কাচের স্বচ্ছ জগে জুস, একটা বাস্কেটে তাদের ব্রেকফাস্ট। মনে হচ্ছে যেন অর্ষা, আরশাদ আর ওরা বাড়ির মধ্যে থেকেই দূরে কোথাও পিকনিকে এসেছে। আরশাদ মজার ছলে বলল। এই সকাল সকাল যে ডেটে নিয়ে আসবে আগেই বলতে পারতে। ওরা কিছুই বলল না। এই ছেলে যে ওরাকে বারবার লজ্জায় ফেলে দিয়ে কি মজা পায় সেই জানে। দুজনে বসলো পাশাপাশি। পাশাপাশি বললে ভুল হবে। আরশাদ বসেছে ওরার গা ঘেঁষে। অদ্ভুত মোহনীয় এক পরিবেশের সৃষ্টি হলো। মাথার উপরে আলো ছায়া খেলা করছে আর পাশে প্রিয় মানুষটা। ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ কি যেন মনে করে ওরা আগ্রহ নিয়ে বলল। আচ্ছা আরশাদ, যদি আমাদের বিয়েটা না হতো তাহলে কি হতো? আরশাদ অবাক ভঙ্গিতে বলল। বিয়ে হতো না কেন? না মানে, যদি ওই দিন আমি হলওয়েতে জ্ঞান হারিয়ে না ফেলতাম, আর যদি ওই সিসিটিভি ফুটেজটা ভাইরাল না হতো, তাহলে তো আমাদের বিয়েটাও হতো না। আরশাদ দৃঢ়ভাবে বলল। তাহলেও হতো। কিভাবে? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। ভাগ্যে লেখা ছিল না, বিয়ে না হয় উপায় কি, হয় আমি তোমার প্রেমে পড়তাম আর না হলে তুমি আমার। মুগ্ধ বিস্মিত দৃষ্টিতে ওরা তাকিয়ে রইল আরশাদের দিকে। এই মানুষটা ভাগ্যে বিশ্বাস করে না বললেই চলে, অথচ ভালোবাসার বেলায় তার সকল যুক্তি যেন বিপরীতে চলে। ভাগ্য বলে সত্যি যদি কিছু থাকে, তবে সে তো কোন কালেই সহায় হয়নি ওরার প্রতি। সে ভাগ্যই ওরার জন্য রেখে দিয়েছিল এই মানুষটাকে। আজও অবিশ্বাস বলে মনে হয় তার। আরশাদ হালকা গলায় বলল। তুমি কখনো আমার প্রেমে পড়নি? পড়েছি তো। বিয়ের আগে? না, বিয়ের আগে না, বিয়ের পরে প্রেমে পড়েছি। আরশাদ কৃত্রিম হুমকি সুরে বলল। সত্যি করে বলবে কিন্তু। ওরা মিষ্টি হেসে বলল। সত্যি বলছি, এদেশে প্রতিদিন হাজারো মেয়ে তোমার প্রেমে পড়ে। তোমার লুকস, অভিনয়, কথা বলার ধরনের প্রেমে হাবুডুবু খায় সবাই। কিন্তু আমি কোনোদিনও কোনো সুপারস্টার প্রেমে পড়িনি। যে মানুষটা আমার আশেপাশে থাকে, নিঃসংকোচে তার সিক্রেটগুলো আমায় বলে দিতে পারে, আমি তার প্রেমে পড়েছি। আরশাদ অন্যরকম গলায় বলল। উফ ওরা, তুমি এত রোমান্টিক হলে কবে থেকে? আবারও চুপ করে রইল ওরা। এই ছেলেটার সঙ্গে আর পারা যায় না। কিছুটা সময় চুপ করে থেকে আরশাদ বলল। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো ওরা? কি? মনে মনে দীর্ঘশ্বাস ফেলে আরশাদ বলল। তুমি আমার জীবনে আরো আগে এলে খুব ভালো হতো। আগেই তো এসেছিলাম, তুমি খুঁজে পেতে দেরি করলে। আরশাদ বিস্মিত ভঙ্গিতে বলল। আমার সেই কাজ পাগল শুটেজ বুটেজ ম্যানেজার, যাকে দিনে হাজারবার ধমক দেওয়া যায়, সে নাকি এখন আমার বউ। ভাবতেও অবাক লাগে। মাঝে মধ্যে তো ঘুম থেকে উঠে পাশে তোমাকে দেখে চমকে উঠি আমি। খানিক এসে আরশাদের দিকে তাকিয়ে রইল ওরা। বাকিটা সময় তাদের নীরবতার মাঝেই কাটল। প্রশান্তিময় নীরবতা। নীরবতা নাকি কোনো আনন্দের বিষয় না, অথচ আরশাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই ওরার কাছে আনন্দময়, হোক সেটা নীরবে কিংবা সরবে। ছাদ থেকে নিচে নেমে এসে আরশাদ লক্ষ্য করলো তার ফোনে কতগুলো মিসড কল। তার ম্যানেজার, সিনেমার ডিরেক্টর, কে ফিল্মসের পিআর টিমের হেড, সব কাজের কল। আজ নিজেকে কোনো প্রকার কাজে জড়াতে চায় না আরশাদ। এই কলগুলো ব্যাক করলে কথাবার্তা সারতে সারতে অন্তত 1 ঘন্টা লাগবে। কাজবিহীন দিনের 1 ঘন্টা কাজকে দেওয়ার কোনো মানে হয় না। পুরোটা দিনই আজ আরশাদ দিতে চায় ওরাকে। ফোনটা তাই সুইচ অফ করে রেখে দিল আরশাদ। ব্রেকফাস্টের পরবর্তী সময়টা দুজনের কাটলো টিভির সামনে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলছে। ওরা ক্রিকেট দারুণ উপভোগ করলেও টেস্ট ম্যাচ ঠিক বুঝতে পারেনি। আরশাদ তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এক পর্যায়ে ওরা আচমকা বলে উঠল। আচ্ছা আরশাদ, তোমার স্বপ্ন কি? আরশাদ কিঞ্চিত বিস্ময় নিয়ে বলল। হঠাৎ এই প্রশ্ন? তোমাকে তো বলেছিলাম ছোটবেলায় আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হব। একটা স্বপ্ন পূরণ না হলে কি মানুষের মনে আরেকটা স্বপ্ন জাগতে পারে না? এই যেমন ধরো, আমার স্বপ্ন ছিল একদিন অনেক অনেক সাকসেসফুল হব। সাকসেসফুল তো হয়েও গেলাম।
তবে স্বপ্ন পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম। আরশাদ আগ্রহ নিয়ে বলল। তাই নাকি? তার নতুন স্বপ্নটা কি? আগে আমি প্রশ্ন করেছি। আরশাদ পরাজয় স্বীকার করে খানিকটা চিন্তা করে বলল। আমার স্বপ্ন হলো ভিন্ন ভিন্ন সিনেমা করা। একটা সিনেমার গল্পের সাথে আরেকটার মিল থাকবে না। এদেশের মানুষের তো একটা অংশে তো এখনো দেশি সিনেমার উপর ভরসা করে উঠতে পারেনি। আমি সেই ভরসাটা গড়াতে চাই। মানুষ যাতে গল্পের টানে হলেও যায়, আমার জন্য না। ওরা মুগ্ধ গলায় বলল। বাহ, চমৎকার। আর তোমার স্বপ্ন? ওরা কোথায় যেন হারিয়ে গিয়ে বলল। বেশি কিছু না। আমার স্বপ্নের রিকোয়ারমেন্টের পর সমুদ্রের পাড়ে থাকবো। ছোট্ট একটা কাঠের ঘর থাকবে আমাদের সমুদ্রের পাড়ে। এমন একটা জানালা থাকবে যেটা দিয়ে ঘর থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটবো আমি। আরশাদ ভ্রু উপরে তুলে বলল। বাব্বা, তুমি এত রোমান্টিক স্বপ্ন দেখতে পারো? ওরা লজ্জিত গলায় বলল। তুমি আবার শুরু করলে। রিটায়ারমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? ডেলিভারির আগ দিয়ে চলো, তোমার স্বপ্নটা পূরণ করে আসি। মাঝখানে সমুদ্রের পাড়ে থাকবো। ডেলিভারির আগে আমি না হয় ম্যাটারনিটি লিভে থাকবো, কিন্তু তুমিই যাবে কি করে? তোমাকে তো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। আরশাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল। আমি যে লিভ নেব না, সেটা কে বললো তোমাকে? ওরা হতবাক গলায় বলল। মানে? আরশাদ সহজ গলায় বলল। এই তো পেটার্নিটি লিভ। তোমার প্রেগনেন্সির 8 মাস থেকে বাবুর 3-4 মাস বয়স পর্যন্ত সব কাজ থেকে আমার ছুটি। এই সময়টা তোমাদের সঙ্গে থাকবো। ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল। আরশাদ, তুমি কি একেবারে পাগল হয়ে গেলে? কাজের কতটা ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছো তুমি? তুমিও তো লিভে থাকবে, তোমার কাজের ক্ষতি হবে না? আমাকে তো লিভে থাকতেই হবে আরশাদ। আমাকেও লিভে থাকতে হবে। প্রেগনেন্সির শেষ সময়টাতে তুমি কষ্ট করবে, বাবু আসার পর একা একা ওকে সামলাবে, আর আমি স্বার্থপরের মতো কাজ নিয়ে ব্যস্ত থাকবো। আমাদের সমাজের ওই এক ভ্রান্ত ধারণা, সন্তান জন্ম দেবে মেয়েরা, তাই শুধুমাত্র তাদের কাজ থেকে বিরতি নিলেই চলবে। অথচ সন্তানের জন্মদানের সময় একটা মেয়ের তার ভালোবাসার মানুষটার কাছ থেকে যে কী পরিমাণ মানসিক সহায়তার প্রয়োজন হয় এটা তারা বোঝে না। আরশাদ বোঝে, সেই জন্যে ওরার পাশে থাকতে চাইছে। প্রকৃতি যে এই ছেলেটাকে কিভাবে তৈরি করেছে কে জানে। দিনটা এভাবেই প্রশান্তির মাঝে কেটে গেল। কথা স্কুল থেকে ফেরার পর আরশাদ আর ওরা দুজনেই ব্যস্ত হয়ে পড়ল তার স্কুলের গল্প শুনতে। দুপুরের দিকে ফোনটা সুইচ অন করতে আরশাদ দেখতে পেল আশফিয়ার মিসড কল। এই মানুষটার কল এড়িয়ে গিয়ে কাজ নেই, শেষমেশ কঠিন ধমকাধমকির মুখোমুখি হতে হবে তাকে। আরশাদ কল ব্যাক করতে অপর প্রান্ত থেকে আশফিয়া হড়বড় করে বলল। আরশাদ শোন, আগামী সপ্তাহে তুই আর ওরা ফ্রি আছিস? আরশাদ ভ্রুকুচকে বলল। না, নেই। আশফিয়া ধমকে সুরে বলল। তোকে কোনো প্রশ্ন করিনি কথা। আমি বলেছি ফ্রি আছিস, তার মানে ফ্রি আছিস। তুমি বললেই ফ্রি থাকা যায় নাকি? আমার শুটিং শুরু হবে, দম ফেলার সময় থাকবে না আগামী সপ্তাহে। আশফিয়া বিরক্ত ভঙ্গিতে বলল। শুটিং পিছিয়ে দে না বাপ। এমন তো না যে প্রডিউসারের সিনেমায় অভিনয় করছিস, তুই নিজেই প্রডিউসার, এত চিন্তা কিসের? আগামী সপ্তাহে কি সেটা তো বলবে? মায়ের জন্মদিন। আরশাদ বিস্ময়মাখা কণ্ঠে বলল। মায়ের আবার জন্মদিনও আছে? আশফিয়া গর্ব করে বলল। এতদিন ছিল না, কিন্তু আমি শার্লক হোমসের মহিলা ভার্সনের মতো খুঁজে বের করেছি। কিভাবে খুঁজলে? আমি যখন সিলেটের বাড়িতে ছিলাম না, তখন পুরনো কিছু চিঠিপত্র ঘাটাঘাটি করে নানুর লেখা একটা চিঠি খুঁজে পাই। নানাকে লিখেছে। নানা তখন চিটাগাঙে পোস্টিং ছিল। নানি লিখেছেন তাদের ফুটফুটে একটা মেয়ে হয়েছে। জন্মের দিন তারিখ সময় স্পষ্টভাবে লেখা। মেয়ের নাম কি রাখবে তাই জানতে চেয়েছেন নানি। জন্মদিনটা কবে? 16 তারিখ। আরশাদ শোন, আমি কিন্তু কোনো অজুহাত শুনছি না। আগামী শুক্রবার আমরা সবাই দল বেঁধে সিলেটে গিয়ে মেয়ের জন্মদিন সেলিব্রেট করব। এটাই আমার ফাইনাল কথা। শীত কি এবছর আগে আগেই চলে এলো নাকি? না বোধহয়। ঢাকায় তো এ সময় অসহনীয় গরম, মাথার উপরে কড়া রোদটার উত্তাপে চোখ মেলে তাকানোই দুঃসাধ্য। অথচ এখানে শীতের রীতিমতো থরথর করে কাঁপছে ওরা। সকাল 8টা, অথচ রোদের দেখা নেই। শীত সহ্য করতে না পেরে শাড়ির উপরে আরশাদের একটা শার্ট গায়ে জড়িয়ে রেখেছে, তবুও যেন মানছে না শীত। গ্রামে নাকি আগে ভাগে শীত এসে যায়। ওরা শ্বশুরবাড়িটাকে ঠিক গ্রামের কাতারে ফেলা যায় কিনা কে জানে।
বাড়ির চারিদিকে পাহাড় ঘেরা চা বাগান। রান্নাঘরের জানালা থেকে চমৎকার একটা দৃশ্য দেখতে পেল ওরা। কুয়াশা ঘেরা আকাশের মাঝে ডুবে আছে বিশাল এক পাহাড়। পাহাড়ের নিচে সারি সারি চা গাছ। মনে অজান্তে মিষ্টি এক হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। আচমকে ছুটিতে আসায় ভালোই হলো। মন খানিকক্ষণের জন্য হলেও স্বস্তি পেয়েছে। শুধু তার মন কেন, তার মাঝে লুকিয়ে থাকা ওই ছোট্ট সুপারস্টারও স্বস্তি পেয়েছে খানিকটা। ওরা কনসেপ্ট করার পর থেকে কেবল ঢাকার যান্ত্রিকতার মাঝেই ডুবে রয়েছে। বাবুকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়টাই হয়ে ওঠেনি। আরশাদের ব্যস্ত শিডিউলের মাঝ থেকে সময় বের করে সিলেটে বেড়াতে এসেছে তারা। উপলক্ষ মায়ের জন্মদিন। প্রথমবারের মতো ঘটা করে সেলিনা হকের জন্মদিন পালন করা হবে। তিনি অবশ্য এসবের কিছুই জানেন না। তাকে বলা হয়েছে এমনি ছুটি কাটাতে পরিবারের সকলে বেড়াতে এসেছে এখানে। জন্মদিনে আচমকা সারপ্রাইজ দিয়ে তাকে চমকে দেওয়াই সকলের উদ্দেশ্য। পানিতে বলক ফুটে উঠেছে। জানালা থেকে দৃষ্টি সরিয়ে চায় মনোযোগ দিল ওরা। ওদিকে বাংলা ঘরে গুরুতর মিটিং চলছে। আরশাদ তার কাজিনদের নিয়ে সারপ্রাইজ প্ল্যানিং করছে। সেই মিটিংয়ে অরার প্রবেশাধিকার নেই, যদিও এ নিয়ে ভোরবেলা এক দফা তর্কাতর্কি হয়েছে আরশাদ এবং অরার মাঝে। সেই তর্ক সসম্মানে জিতেও নিয়েছে আরশাদ। দুটো কাপে চা ঢেলে তা নিয়ে উঠানের দিকে পা বাড়ালো ওরা। উঠানে কাঠের মোড়ায় বসে আছেন সেলিনা হক। ওরাকে ট্রে হাতে প্রবেশ করতে দেখে তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, তুমি শুধু শুধু এত কষ্ট করতে গেলে কেন বৌমা? ওরা মুচকি হাসি হেসে বলল, চা বানানো বুঝি খুব কষ্টের কাজ? ওরা সামনের টেবিলে ট্রে নামিয়ে রেখে সেলিনা হকের পাশের মোড়ায় বসলো। সেলিনা হক যত্নের সঙ্গে ধরে বসালেন তাকে। ওরা চায়ের কাপ তুলে তার দিকে বাড়িয়ে দিল। তিনি কাপ হাতে নিয়ে বললেন, তোমার কষ্ট হলো না? সেলিনা হকের কথার ভঙ্গি শুনে মনে হচ্ছে যেন তিনি বিরাট অপরাধ করে ফেলেছেন, আর এখন সে অপরাধের জন্য অনুশোচনা করছেন। ছেলে মানুষই প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে হেসে ওরা বলল, আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলুন তো, আপনিও তো 2 সন্তানের মা হয়েছেন। তারা যখন গর্ভে ছিল তখন কি আপনিও কাঠের পুতুল হয়ে ঘরে বসে থাকতেন? সেলিনা হক বুঝ দেওয়ার ভঙ্গিতে বললেন, একেবারেই কাজ করতে নিষেধ করছি না, তবে প্রথম সন্তানের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হয়। ওরা আশ্বাস দিয়ে বলল, আমি সাবধানেই আছি মা। চায়ে চিনি হয়েছে? সেলিনা হক প্রশংসার সুরে বললেন, একদম, তোমার হাতের চা অবিকল আমার শাশুড়ির বানানো চায়ের মতো। ওরা অবাক গলায় বলল, তাই নাকি? হ্যাঁ, সকালে নাস্তা বাড়ির বউয়েরা তখন তৈরি করতাম, শুধু চা তিনি কাউকে বানাতে দিতেন না। খানিকটা সময় নীরবতার মাঝে সকালটা উপভোগ করলো দুজনেই। এর মাঝে বাড়ির পেপারওয়ালা পেপার বিলি করতে এসে দেরি করার অপরাধে কয়েক দফা সেলিনা হকের ধমক খেয়ে নিল। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে সেলিনা হক বললেন, কথা উঠেছে? ওরা হাসি মুখে বলল, না, ওনার ঘুম ভাঙতে ভাঙতে বেলা 1টা। মুগ্ধ দৃষ্টিতে ওরার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন সেলিনা হক। কথার প্রসঙ্গ এলেই জলজল করে ওঠে মেয়েটার চোখ দুটো। কথার প্রতি মেয়েটার এত টান না থাকলে কি যে হতো কল্পনা করে শিওরে ওঠেন তিনি। সেলিনা হক ইতস্তত করে বললেন, তোমাকে একটা মনের কথা বলবো বৌমা। ওরা আগ্রহ নিয়ে বলল, বলুন না মা। সেলিনা হক কৃতজ্ঞতার সুরে বললেন, আমি তোমার প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ। তুমি যেভাবে কথার দেখাশোনা করছো, প্রশংসা না করে পারি না। ওরা প্রচ্ছন্ন হাসি এসে বলল, আপনার সন্তানরা যখন ছোট ছিল তখন আপনি তাদের দেখাশোনা করেননি? করেছি তো। কেউ আপনার প্রশংসা করেছে? না মানে, ওরা সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি কথার দেখাশোনা করব না তো কে করবে মা? এজন্য আবার কৃতজ্ঞতা দেখাতে হয় নাকি? সেলিনা হক আবারও মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইলেন ওরার দিকে। এই মেয়েটা বলেই সম্ভব। তার জায়গায় অন্য কেউ থাকলে এই জীবনে কোনোদিনও কথাকে তার মতো আপন করে নিতে পারত না। বাংলাঘর থেকে হইচয়ের শব্দ ভেসে আসছে। এরই মাঝে আবার আরশাদের কড়া ধমকের আওয়াজও পাওয়া গেল। সেলিনা হক কৌতূহল ভরা কণ্ঠে বললেন, ওরা এই সকাল সকাল কি করছে বলো তো? ওরা রহস্য মিশ্রিত গলায় বলল, সেটা তো মা আপনাকে বলা যাবে না। বাংলা ঘরে কি হচ্ছে এই নিয়ে সেলিনা হকের প্রবল কৌতূহল থাকলেও আপাতত তার বহিঃপ্রকাশ ঘটালেন না। আবারও ভেসে এলো আরশাদের ধমকের আওয়াজ। তার বিচ্ছু কাজিনগুলোকে এরূপ ধমকাধমকি ছাড়া সামলে রাখা মুশকিল। সেলিনা হক নীরবতা ভঙ্গ করে বললেন, রাগ করো না বৌমা, তোমার উপর আরও একটা কারণ আমি কৃতজ্ঞ। ওরা মজার ছলে বলল, আপনি দেখি কৃতজ্ঞতার দোকান খুলে বসেছেন মা। এত ফর্মালিটি করলে আমি কিন্তু উঠে চলে যাব। শোনো না। ওরা মনোযোগী শ্রোতার ন্যায় তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সেলিনা হক আর্দ্র গলায় বললেন, আমার ছেলেটা আজ হাসছে,
সকলের সঙ্গে মিশছে। কয়েক বছর আগে যেন নিজের ছেলেকেই চিনতে পারতাম না। ক্যামেরার সামনে হাসতো ঠিকই, তবে সেই হাসি যে আসল নয় সেটা কেউ না বুঝলেও আমি বুঝতে পারতাম। নিজেকে কেমন গুটিয়ে নিয়েছিল আরশাদ। আর সেই ছেলেটা আজ আবারও আগের মতো হয়ে গেছে, শুধুমাত্র তোমার কারণে। কথাগুলো বলতে বলতে চোখের পলকেই টপটপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সেলিনা হকের চোখ বেয়ে। ওরা ব্যস্ত হয়ে কোমল স্বরে বলল, কাঁদবেন না তো মা, কত বছর পর কাউকে মা ডাকছি জানেন। আমার মা তো সেই ছোটবেলাতেই আপনাকে রেখে চলে গেল। এরপর তার জায়গায় আরেকজন এলেও তাকে মা ডাকতে পারিনি কখনো। মা ডাকা কি এতই সোজা? তবে আপনাকে দেখে মনের অজান্তেই মা ডাকটা বেরিয়ে আসে। আপনার চোখে জল সহ্য করি কি করে মা? বাংলা ঘরের বিছানা আর মেঝেতে এলোমেলো হয়ে বসে আছে আরশাদের সকল কাজিনরা। সেলিনা হকের জন্মদিন উদযাপন করতে ঢাকা থেকে ছুটে এসেছে দিশা, রনি, মেহের, আকাশরা। আধা ঘন্টা যাবৎ পাকাপোক্ত একটা প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করছে আরশাদ। এদের হইচয়ের কারণে কিছুতেই সম্ভব হচ্ছে না। রাগে বিরক্তিতে সহ্যে সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে আরশাদের। দাঁতে দাঁত চেপে আরশাদ বলল, তোরা থামবি? থামবার ভাবলক্ষণ কারো মাঝে প্রকাশ পেল না। সকলে নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছে। আরশাদ এবার প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, চুপ ছাগলের দল। আচমকা নীরবতার হাওয়া বয়ে গেল বাংলা ঘরে। ছোট ভাই বোনেরা সকলেই তাদের আরশাদ ভাইকে ভয় পায়। তবুও কি যেন মনে করে দিশা সাহস করে বলল, ভাইয়া, তুমি কিন্তু এইভাবে মানুষকে ছাগল ডাকতে পারো না। এটা একই সঙ্গে মানুষ এবং ছাগল দুই জাতিকেই অপমান করা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ বিরক্ত গলায় বলল, বের হ। মানে? আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল, বেরিয়ে যা এখান থেকে। গাড়িতে গিয়ে ওঠ, সোজা ঢাকা গিয়ে নামবি। এমন সচেতন মানুষের দরকার নেই এখানে। দিশা আত্মপক্ষ সমর্থনে সুরে বলল। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আরশাদ ভ্রু কুচকে বলল। বের হবি? দিশা গাল ফুলিয়ে বলল। আচ্ছা, সরি। আরশাদ শুকনো গলায় বলল। আমরা এখানে কেন এসেছি? সঙ্গে সঙ্গে আকাশ লাফিয়ে উঠে বলল। ঘরে থাকা সকলেই তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করলো তার দিকে। এই ছেলেটার ভুল সময়ে ভুল কথা বলার অভ্যাস আর গেল না। আরশাদ আবারও ধমক দিতে যাবে তার আগে রনি হড়বড় করে বলল, ফুপুর বার্থডে সেলিব্রেট করতে। আরশাদ বিরক্ত স্বরে বলল, একটা বার্থডে পার্টির আয়োজন করতে হবে। কোনো সায়েন্টিফিক গবেষণা করতে এখানে আসিনি। তোরা এত ঘাবড়ে যাচ্ছিস কেন? কারণ এটাই খালার প্রথম বার্থডে। তাতে কি হয়েছে? শোন, তোদের সব ছাগলগুলোকে দুটো ভাগে ভাগ করতে হবে। প্রত্যেক গ্রুপের দায়িত্ব একটা করে কেক বানানো। রনি হতবাক গলায় বলল, কেক? মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়লি। কেকের নাম শুনিসনি কখনো? ওই যে গোল দেখতে, ক্রিম দিয়ে মোড়া থাকে, আর ওপরে ক্যান্ডেল জ্বালানো হয়। রনির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি কেঁদে ফেলবে। বছরে দুই একবার কোনো উপলক্ষ উদযাপন করার জন্য এক হয় তাদের পুরো পরিবার। তবুও কোনোবারই মন মতো আনন্দ করতে পারে না রনি। প্রত্যেকবারই এমন উদ্ভট একটা দায়িত্ব ঘাড়ে তুলে দেয় আরশাদ। রনি আহত গলায় বলল, মজা নিচ্ছ ভাইয়া? কেক চিনবো না কেন? কিন্তু আমরা তো কেক বানাতে পারি না। দিশা ভেঙচি কেটে বলল, আমার না, বলো আমি। ভাইয়া, আমরা কেক বানাতে পারবো? ভেরি গুড। আর শোন, কেকের ডিজাইন কিন্তু ইউনিক হতে হবে। ওসব ফুল পাতার ডিজাইন করে আনবি না। তুমি কিন্তু চিন্তা করো না ভাইয়া। রনি কাঁদো কাঁদো স্বরে বলল। কিন্তু আমার কি হবে? আমি তো কেক বানাতেই পারি না। আরশাদ বিরক্ত ভঙ্গিতে বলল, এই যুগে পারি না বলে কোনো কথাই নেই। ইউটিউব থেকে শিখে নিবি। আমার একটাই কথা, দুটো গ্রুপে থেকে দুটো কেক লাগবি। আর খবরদার, বাইরে থেকে কিনে আনার চেষ্টাও করবি না। দিশা আর মেহের ইতিমধ্যেই কাগজ কলম নিয়ে কেকের ডিজাইন করতে শুরু করলো। ওদিকে রনি আর আকাশ কি লিখে ইউটিউবে সার্চ করলে কেকের রেসিপি পাওয়া যাবে তা ভাবতে ব্যস্ত। এরই মাঝে বাংলা ঘরে প্রবেশ ঘটল আসফিয়ার। আরশাদ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। আজকের এই মিটিংয়ে শুরু আসফিয়ারও থাকার কথা ছিল। তার কারণেই তো সকলে জন্মদিন উদযাপন করতে সিলেটে আসে। অথচ সেই কিনা মিটিং বাদ দিয়ে ঘুমিয়েছিল। ভাইয়ের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে আসফিয়া বিছানার উপর বসতে বসতে বলল, কি রে, এই সকাল সকাল তোরা মিটিংয়ে বসে গেছিস? আরশাদ থমথমে গলায় বলল, হাতে মাত্র আজ আর কালকের দিনটা, সময় নষ্ট করার সময় কোথায়? তুই শুধু শুধু এত ব্যস্ত হচ্ছিস আরশাদ। মায়ের যে একটা জন্মদিন আছে এটা তো সে নিজেই জানে না। ছোট্ট একটা কেকের ওপর ক্যান্ডেল জ্বালিয়ে তাকে উইশ করলেই দেখবি কত খুশি হয়ে যাবে। আকাশ আবারও লাফিয়ে উঠে বলল,
আরশাদ তার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই দমে গেল সে। আরশাদ ভ্রু কুঁচকে বলল, ঢাকা থেকে এত দূরে এসেছি একটা কেক দিয়ে বার্থডে সেলিব্রেট করার জন্য। তোরা আপার কথা শুনে খুশিতে লাফাবি না। আমি যেভাবে বলেছি সেভাবে বার্থডে সেলিব্রেট হবে। মেহের হঠাৎ কৌতূহলী গলায় বলল। আরশাদ কিছু বলতে যাবে তার আগেই আশফিয়া বলল, আমি ওই দিন সকাল সকাল মাকে নিয়ে চেক আপ করতে চলে যাব। যতটা সময় পারবো বাইরে ঘোরাঘুরি করব। এই ফাঁকে তোরা সব কাজ সেরে ফেলিস। নিজেদের মধ্যে মিটিং সেরে আরশাদ আর আসফিয়া গেল তাদের খালার মামিদের সঙ্গে মিটিং করতে। জন্মদিন রান্নাবান্নার দায়িত্ব তাদের উপরই পড়েছে। বেলা 1টার আগে জেগে উঠল কথা। লাল টুকটুকে একটা ফ্রক পরে বেনি দুলিয়ে দুলিয়ে সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর সকলের সঙ্গেই মিশছে সে। ওরা এই সুযোগে বিছানা গুছিয়ে নিচ্ছে। আরশাদ তো কোনো কাজই করতে দেয় না তাকে। একেবারে কোনো কাজ না করলে যে শরীরটা অকেজো হয়ে পড়বে এ কথা তাকে বোঝায় কে। হঠাৎই বেজে উঠল ওরার ফোন। স্ক্রিনে ভেসে উঠেছে মাহমুদের নাম। ওরা একবার ভাবলো ফোনটা রিসিভ করবে না। বেড়াতে এসে কাজ নিয়ে ব্যস্ত থাকার কোনো মানে হয় না, তবে পর মুহূর্তে জরুরি কল ভেবে রিসিভ করলো সে। ফোন রিসিভ করতেই শোনা গেল মাহমুদের চিন্তিত কণ্ঠস্বর। হ্যালো ম্যাম, আপনি কোথায়? আজ অফিসে আসবেন না? মনে মনে কিঞ্চিত বিরক্ত না হয়ে পারল না ওরা। সে অফিসে যাবে কি যাবে না তার কৈফিয়ত এই ছেলেটাকে দিতে হবে কেন? তবুও নিজেকে সামলে নিয়ে ওরা ভদ্রভাবে বলল, আমি তো ছুটিতে মাহমুদ। মাহমুদ সঙ্গে সঙ্গে অনুতপ্ত ভঙ্গিতে বলল, ও সরি সরি সরি, আমি আপনার কেবিনে এসেছিলাম একটা ফাইল দেখাতে, অথচ কেউই আমাকে বলল না আপনি ছুটিতে। সমস্যা নেই, তুমি ফাইলটা আমায় মেইল করে দাও। জি আচ্ছা ম্যাম। ল্যাপটপ ওপেন করে মাহমুদের পাঠানো ফাইলটা চেক করলো ওরা। তেমন কোনো ভুল চোখে পড়ছে না। ফিরতি মেলে ফাইলটাকে অ্যাপ্রুভ করলো ওরা। মিনিট 5 না পেরোতেই আবারও মাহমুদের কল। ওরা ভ্রু কুঁচকে রিসিভ করলো, তবে মুখে কিছুই বলল না। মাহমুদ বিনয়ী ভঙ্গিতে বলল, ম্যাম সরি, আবারও বিরক্ত করলাম। ওরা এক হাতে ফোনটা চেপে ধরে আরেক হাত দিয়ে বেডসাইড টেবিলে রাখা বইগুলো গোছাতে গোছাতে বলল, না না, বলো। আপনি কি অফিসের সব দায়িত্ব সাদিক ভাইকে দিয়ে গিয়েছেন? সাদিক সাহেব কে ফিল্মসের চিফ কর্পোরেশন অফিসার। ওরার একদম নিচেই তার পোস্ট। ওরার অবর্তমানে তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেন। হ্যাঁ, কেন? মাহমুদ ইতস্তত করে বলল, বেয়াদবি মনে না করলে একটা কথা বলি ম্যাম। বলো। মাহমুদ নিচু গলায় বলল, সাদিক ভাই তো নিজেই ফাঁকিবাজি করছে। 12টা বেজে গেল, এখনো অফিসে আসেনি। অফিসেও কোনো শৃঙ্খলা নেই ম্যাম। যার যখন ইচ্ছা আসছে, যখন ইচ্ছা চলে যাচ্ছে। কাজ তো একেবারেই হচ্ছে না। আমি তো দেখে এলাম এডিটিং টিম কাজকর্ম বাদ দিয়ে ছাদে আড্ডা দিচ্ছে। বিচিত্র এক স্রোত বয়ে গেল ওরার গা বেয়ে। এই পৃথিবীতে তার সব থেকে অপছন্দের জিনিস এই ফাঁকিবাজি। কারো যদি কাজ করতে ভালো না লাগে তাহলে সে কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরে বসে থাকুক। কাজের প্রতি অবহেলা করার তো কোনো মানে হয় না। ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, আমি তোমায় একটু পরে ফোন করছি মাহমুদ। ল্যাপটপে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করলো ওরা। মাহমুদের বলা প্রতিটা কথাই সত্যি। ছাদে এডিটিং টিম এলোমেলো ভাবে বসে আড্ডা দিচ্ছে। সাদিক সাহেবের কেবিনটাও ফাঁকা পড়ে আছে। আর ওরা আর এক মুহূর্ত অপচয় না করে কতগুলো ফোন কল সারলো। সবগুলো কলই কিঞ্চিত হুমকি স্বরূপ। তার একটা কলে আধা ঘন্টার মাঝে স্বাভাবিক চিত্র ফিরল অফিসে। বলতেই হয় মাহমুদ ছেলেটা কাজের। অফিসের সকলের আড়ালে তাকে ডাকে বসের চামচ। ওরার প্রিয়পাত্র হয়ে ওঠার চেষ্টায় তার কোনো প্রকার কমতি নেই। চামচামি জিনিসটা একেবারেই অপছন্দ ওরার। তবে কেউ যদি চামচামি করতে গিয়ে উপকার করে তবে ক্ষতি কোথায়? ওরা এবার নিজেই মাহমুদকে ফোন করে বলল, থ্যাংক ইউ মাহমুদ, তুমি না বলে তো বুঝতেই পারতাম না ওখানে কি হচ্ছে। মাহমুদ কৃতজ্ঞতায় মোমবাতির মতো গলে গিয়ে বলল, কি যে বলেন ম্যাম, এটা তো আমার দায়িত্ব। মায়ের জন্মদিনের প্ল্যানিং করতে সুপারস্টার সাহেব সারাটা সকাল এতই ব্যস্ত ছিলেন যে বইয়ের খোঁজ নিতে রীতিমতো ভুলেই গেছেন। ওরার অবশ্য এই নিয়ে কোনো রাগ নেই। সারাটা বছর তো ওরাকে নিয়ে ব্যস্ত থাকে আরশাদ। এই কয়েকটা দিন জন্মদিন নিয়ে ব্যস্ত থাকাই তো স্বাভাবিক। ঘরে এসে আরশাদ কেবল তার ল্যাপটপ খুলে বসেছে। ওদিকে ওরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে অভিমানী স্বরে বলল, তুমি না সবাইকে কেক বানানোর দায়িত্ব দিয়ে এসেছো? আরশাদ ল্যাপটপের দিক থেকে দৃষ্টি না সরিয়েই বলল। হুম। ওরা গাল ফুলিয়ে বলল, বাড়ির সবাই কেক বানাবে, অথচ জাতীয় কেক বিশেষজ্ঞ বানাবে কে? আরশাদ ওরার দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে বলল, কে বিশেষজ্ঞ? তুমি? নয়তো কে? আরশাদ আবারও ল্যাপটপে মন দিয়ে বলল, ওরা? সে ইচ্ছা বাদ দাও, কেকটা তুমি বানাতে পারবে না। কিন্তু কেন? আরশাদ কড়া ভঙ্গিতে বলল, প্রথম 3 মাস শেষ হয়েছে এখনো। ডক্টর কি বলেছে মনে নেই? প্রথম 3 মাসের আগে কোনো দখলের কাজ করা যাবে না।
ওরা ও পাল্টা রাগ দেখিয়ে বলল, কেক বানানো মোটেও ধকলের কাজ না। সেটা আমি জানতে চাইনি। আরশাদ, আমি প্রেগনেন্ট, অসুস্থ নই। তোমাকে এই কথাটা আমি 1000 বার বলেছি। আরশাদ আবারও যুক্তির পেছনে যুক্তি দেখিয়ে বলল। আমিও 1000 বার বলেছি যে এসব কথা বলে আমাকে লাভ নেই। অভিমানে মুষড়ে পড়ে ওরা বলল, বাড়ির সবাই বার্থডের আয়োজন করবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? আমার কোনো কাজ নেই। তাহলে এনেছো কেন আমায় এখানে? হঠাৎ সুপ্ত একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল আরশাদের মস্তিষ্কে। ল্যাপটপটাকে সরিয়ে রেখে উঠে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে ওরার কাছে গিয়ে দাঁড়ালো। মুহূর্ত সমস্ত অভিমান গলে জল হয়ে গেল ওরার। আরশাদের চোখের দিকে একবার চোখ পড়তে দৃষ্টি সরিয়ে নিল সে। ওই চাহনি খুব ভালো করেই চেনা আছে তার, তার ভেতরটাকে উন্মাদনায় ভাসিয়ে দেওয়ার মতো চাহনি। আরশাদ মোহগ্রস্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।